This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরে 4 ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর দুপুরে 4 ব্রেকিং মানে সকাল থেকে সবথেকে হ্যাপনিং, সবথেকে বড় খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। দুপুরে 4 ব্রেকিং এ আজ কোন কোন ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর থাকছে এক নজরে বিগ ওয়ালে। ব্রেকিং 1, ফের সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য। কোথায় দৌরাত্ম্য, কিভাবে দৌরাত্ম্য? মালদায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মার 3 সিভিকের। আসবো খবরে। নেক্সট ব্রেকিং, জেলে জঙ্গিদের হাতে মোবাইল ফোন কিভাবে দেখাবো। বহরমপুরে জেলে কয়েদিদের সেল থেকে উদ্ধার মোবাইল ফোন। চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ব্রেকিং 3, অস্থায়ী কর্মীদের দিয়ে হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ, ভেবে দেখুন। বিস্ফোরক অভিযোগ তুলছে বিরোধী শিবির। কি অভিযোগ দেখাবো। গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ। হোলসেলার খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ স্বাস্থ্য ভবনের। কি নির্দেশে বলা হয়েছে দেখাবো। যাদবপুর মামলায় হাইকোর্টে বিচারপতি কল্যাণ তুমুল বিতণ্ডা। যাদবপুর কাণ্ডে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন বিচারপতি তীতঙ্কর ঘোষ। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? মামলায় পুলিশের ভূমিকার সমালোচনা করছিলেন বিচারপতি তীতঙ্কর ঘোষ। তার বক্তব্য যে তিনি এদিকেও এই কথাটা জানিয়েছেন যে একজন মন্ত্রী, তার যখন একটি সাংবিধানিক পোস্ট রয়েছে, তার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। মন্ত্রীর পিএসওরা বাইরে কি করে থেকে গেলেন? পুলিশ কেন আগে থেকে গোটা ঘটনার বিষয়টা নিয়ে একবারও মন্ত্রীকে জানায়নি? এ বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। এবং এই যে পুলিশ আধিকারিকদের বাইরে থেকে যাওয়ার ঘটনা, মন্ত্রীকে একা ছেড়ে দেওয়ার বিষয়টা নিয়ে বারবার সমালোচনা করেছিলেন বিচারপতি। সেই সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিচারপতি হিসেবে অনেক সময় প্রোটোকল মানা সম্ভব হলেও তার মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রোটোকল মানা অনেক সময় তাড়াহুড়োর জন্য সম্ভব হয় না। এতেই তর্ক আরেকটু বেশি বেড়ে যায়। এবং সেক্ষেত্রে বিচারপতি তীতঙ্কর ঘোষ তিনি মনে করেন যে আদালত মনে করছেন এই ধরনের বাকবিতণ্ডায় আদালতকে অনেকটা অপমানিত হতে হয়েছে, মেলাইন হতে হয়েছে। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে তিনি আর এই এজলাসে কোনো ধরনের মামলা করবেন না। চয়নিকা, তিনি এসেছিলেন আজকের 12ই মার্চ, যাদবপুরের মামলা ফিক্সড রয়েছে, ওই দিন শুনানি হওয়ার কথা। রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন এবং 13ই মার্চ যাতে ডেটটি হয় তার জন্যই এসেছিলেন। সেই সময় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। ধন্যবাদ শ্রাবন্তী। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না, তবে আমরা যেখানেই দেখি ওনাকে চিৎকার করতেই দেখি। লোকসভাতে চিৎকার করেন উনি। আমাদের লজ্জায় একটু মাথা নিচু করেই থাকতে হয়, কারণ এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না, কারণ লোকসভার একটা ডিগনিটি আছে। যদি মনে করেন তিনি চিৎকার করলেই সব ফাটিয়ে দেবেন, সবাই সব কিছু মেনে নেবে, ওনার চিৎকারকে কেউ গুরুত্ব দেয় না, কমেডি শো মনে করে। এদিকে যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে আন্দোলনকারী পড়ুয়ারা। অবিলম্বে জরুরি বৈঠক ডেকে অচল অবস্থা কাটানোর দাবি। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুমনের থেকে। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুমন, অচল অবস্থা কাটানোর জন্য কি ধরনের পদক্ষেপ তারা চাইছে? আন্দোলনকারীদের দাবিটা যদি নির্দিষ্ট করে বলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 10-15 দিন আগে তিনি ক্যাম্পাসে আসতে পারবেন না। অন্যদিকে সহ উপাচার্য তিনি কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্টে বেঙ্গালুরু গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উপাচার্য নেই, সহ উপাচার্য নেই, অর্থাৎ কর্তৃপক্ষ বলতে শুধুমাত্র রেজিস্ট্রার। সেই জায়গায় দাঁড়িয়ে 60 ঘন্টারও বেশি সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তার অরবিন্দ ভবন অর্থাৎ উপাচার্যের যে প্রশাসনিক ভবন সেখানে অবস্থান চালিয়ে আছে এবং তাদের দাবি কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রী এবং ওয়েবকুপা নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর করতে হবে। কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো তার জবাবদিহি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা জরুরি ভিত্তিতে মিটিং চাইছেন, কিন্তু মিটিং করবেন কে? এই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজকে বিকেল 3টের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে নাগরিক মিছিলের ডাক দিয়েছেন, যে নাগরিক মিছিলে
পা মেলাবে বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলো এবং নাগরিক মিছিল, তাই যে কেউ আসতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা একদিকে যেমন অবস্থানকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তেমন এই মিছিলের মাধ্যমে কর্তৃপক্ষের উপর চাপ বৃদ্ধি করছে, যাতে কর্তৃপক্ষ তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেন এবং তারাতে এফআইআর করেন। অন্যদিকে ইন্দ্রানুজ রায়, যে ছাত্র আহত হয়েছিল, তারও কিন্তু আজকে মেডিকেল বোর্ড বসে চিকিৎসা চলছে, সেক্ষেত্রে তার চিকিৎসার আপডেট কিন্তু ছাত্রদের স্বাভাবিকভাবে আন্দোলনে প্রভাব ফেলবে। ধন্যবাদ সুমন। পরিস্থিতির দিকে নজর রাখো। সোমবার দুপুর 1টা পর্যন্ত কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিল পড়ুয়ারা। বসুর এগেনস্টে অথরিটিকে হিট অ্যান্ড রান এবং অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস করতে হবে। অন্যান্য যেসব প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, মনোজিৎ মণ্ডল, সেলিম বক্স মণ্ডলদের এগেনস্টেও তদন্ত করতে হবে, এফআইআর করতে হবে। অথরিটিকে সবার লিগাল এবং চিকিৎসার যা যা খরচা সেই দায়ভার অথরিটিকে নিতে হবে এবং সমস্ত মিথ্যা মামলা যাতে প্রত্যাহার করা হয় সেগুলোও আমাদের দাবিতে থাকছে। সোমবার বেলা 1টার মধ্যে যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে কি হবে? সোমবার বেলা 1টা আমরা ডেডলাইন দিয়েছি। ভিসি যেহেতু অসুস্থ, সেই কারণে আমরা মনে করছি যে আমাদের এই আন্দোলনটা ভিসিকে কেন্দ্র করে নয়, অথরিটিকে কেন্দ্র করে, তাই আমরা রেজিস্ট্রারকেও তার আওতায় রাখছি। এবং যদি সোমবার 1টার মধ্যে ভিসি বা রেজিস্ট্রার না থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ব্লক শাটডাউন করব। অর্থাৎ কিনা যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বা একাডেমিক সেক্টরে কোনো ক্ষতি হয় সেটা আমরা চাই না। তার জন্য শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরগুলোতে, অর্থাৎ মূলত ভিসি, প্রভিসি এবং রেজিস্ট্রারের অফিসগুলোকে আমরা শাটডাউন করার কল দিচ্ছি। অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান। ব্রাত্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে এই ভোটের আগে, যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কি প্রয়োজন হবে? যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় মেদিনীপুরে নৃশংস পুলিশি অত্যাচারের অভিযোগে জোড়া মামলা দায়ের। 2টি মামলারই শুনানি সোমবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে শুনানি। এসএফআই সমর্থক সুচরিতা দাসের পর এবার হাইকোর্টের দ্বারস্থ সুশ্রিতা সরেন। যেখানে সিসিটিভি নেই, এইরকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময় অ্যারেস্ট না করেই আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে আমাদের এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর হচ্ছে আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতো গিয়েছিলাম, চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে মানে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড়, কিল, ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে, হাতে, পায়ে সমস্ত জায়গাতে লেগেছে।